মনস্টার পর্বের দ্বিতীয় পর্বে মনস্টারের আরও কাহিনী বলছি। যে মনস্টারের কথা বলছিলাম সেই মনস্টারের একটা বাহিনী ছিল, 4 জন মিলে সেই বাহিনীর হেড। এরা সঙ্গে অন্য কাউকে এদের লাগতো না, এই বাহিনী নিজেরাই সর্বেসর্বা। এরা একটা কিন্তু বড় কোনো বিশাল বাহিনী না, তার মধ্যে হাতে কলমে কাজ এই দৈত্যটিই করতো, যে দৈত্যটির কথা বললাম। একটা ছিল মাথা, যে মাথাটা সবসময় কাকে কখন কি সর্বনাশ করবে তার ছক করতো। আর যে দুটো মাথা রয়েছে, 4টে মাথার মধ্যে, তারা রেকি করতো যে কীভাবে সেই ঘটনাকে রূপ দেয়া যায়। আর এই মনস্টারটি হাতে কলমে কাজ করত। তো আমার চোখে এই 4 জনই কিন্তু মনস্টার। এরকম অনেক দিন গেছে। ছোটো ছোটো সবজিওয়ালাগুলো বা ধরুন যারা ছোটোখাটো ব্যবসা করে, আস্তে আস্তে এমন হলো এই মনস্টারটি, মানে যারা 3 জন চালনা করতো তারাও পরের দিকে আর একে চালনা করতে পারতো না। এক এক সময় এমন এমন ঘটনা নিজে নিজে ঘটিয়ে বসে থাকতো। কোন সময় কাকে ও মেরে ফেলবে বলা খুব মুশকিল। আমাদের পরিবারও এই মনস্টারের দ্বারা আক্রান্ত হয়েছে। আমার বাবা খুব উচিত বক্তা ছিল এবং মুখের ওপর ঠোঁট কাটা ছিল, খুব মুখের ওপর কথা বলতো। সবাই আমার বাবাকে রসিকতা করে বলতো বরিশাইল্লার ঠোঁট কাটা, মুখের ওপর বলে দিত। খানিকটা বাবার স্বভাব আমিও পেয়েছি, কিন্তু আমি একটু মার্জিতভাবেই ঠোঁট কাটা আর কি। আমার বাবা মার্জিতভাবে ঠোঁট কাটা ছিল না, ভালো লাগলে বলে দিত ভালো লাগছে, মন্দ লাগলে বলে দিত মন্দ লাগছে। তো আমরা আমার বাবাকে নিয়ে খুব ভয়ে থাকতাম। তার কারণ হচ্ছে এই মনস্টারের বিরুদ্ধে আমার বাবা প্রতিবাদ করত। এবং আমার ঠাকুমার কড়া ইনস্ট্রাকশন ছিল যে এর একটা অদ্ভুত কাজ করতো। অদ্ভুত বলবো না, মানে স্বাভাবিক, আমাদের কাছে তখন ছোটো ছিলাম, অদ্ভুত লাগতো। হঠাৎ করে একে তাকে ডেকে পাঠাতো, যাকে ডেকে পাঠাতো সেদিনই তার দিন শেষ। হয় তাকে মেরে ফেলবে, নয় কী করবে জানা যেত না আর কি। তো আমার ঠাকুমার কড়া ইনস্ট্রাকশন ছিল কেউ ডাকলে আমার বাবা সেখানে যাবে না। সবসময় বলা থাকতো যে হ্যাঁ তুমি যাও, আমি আসছি বলে বাবা বাড়ি থেকে বেরিয়ে অন্যদিকে চলে যেত। আমার বাবাও কিন্তু সেই সময় যারা অনেক বছর ক্ষমতায় ছিল, এখন না, আগের বারের, তাদের একটা সক্রিয় সদস্য ছিল। কিন্তু আমরা সবসময় খুব ভয়ে থাকতাম যে আমার বাবাকে কখন নয় মনস্টার গিলে খেয়ে ফেলে। আমার বাবা যখনই কোনো ঘটনা জানতে পারতো যে এরা ঘটাবে, বিশেষ করে কোনো মহিলার ওপর এরা টর্চার করবে সেই ছক করছে, আমার বাবা আগে থেকেই গিয়ে বলে দিত যে তোমরা তোমার মেয়েকে এখান থেকে সরিয়ে দাও, নইলে কিন্তু আজকে হামলা করবে, এর হামলা কিন্তু কেউ আটকাবে না, কোনো বিচার হবে না, কোথাও তুমি গিয়ে কোনো বিচার পাবে না। এরকম অনেকগুলো ঘটনা হয়েছে এবং ঘটনাটা পরে জানাজানি হয়ে যেত যে বাবা এই কাজটা করতো আর কি। আমি গর্বিত বোধ করি আমার বাবা এই কাজটা করতো বলে। মনস্টারের হাত থেকে অনেক লোককে বাঁচিয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তো এই রকমভাবে অনেকগুলো ঘটনা ঘটার পর একবার এসেও আমাদের বাড়ি ঘর দুয়ার ভেঙে আমাদের বাড়ির ভেতরে ঢুকে আমাদের ডকুমেন্টস সমস্ত কিছু রাস্তায় ফেলে দেয়। খুব বৃষ্টি হচ্ছিলো তখন, আমরা খুব ছোট, সেই বৃষ্টির মধ্যে আমাদের সব ডকুমেন্টসগুলো ভিজে যায় এবং আমার জন্ম কার্ড, আমার পরে যে আমার ভাই আছে তার জন্ম কার্ড, সে ভিজে গলে, আমরা কোনো সাহায্য পাইনি কোনো প্রশাসনের কাছ থেকে। তারা এসছে, আমরা দুটো ছোট ছোট বাচ্চা, আমার মা তখন প্রেগনেন্ট, আমার ছোটো ভাই তখন হয়নি, সেই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমার বাবা কোনো রকমে নিজের প্রাণ নিয়ে পালিয়েছে আর কি বলতে পারেন, ওর হাত থেকে বাঁচার জন্য। একটু বলতে বলতে মাঝে মধ্যে কষ্ট হয়, তো তখন থেমে যাই। তো সেই জন্য এরা যখন কোনো পরিকল্পনা করতো, খুব মানে একটা গুপ্ত কক্ষে বা গুপ্ত জায়গায় করতো যাতে না জানতে পারে অন্যেরা। এবং রাজনৈতিকভাবে যারা এদেরকে সমর্থন করতো না তাদের তো নিকেশ করার জন্য এদের একটা মুহূর্ত সময় লাগতো না। কোনো
এরকম না যে তাদের কোনো বলতো এই তোমাকে এই করবো ওই করবো, কোনো মুখে কোনো কথা নেই, কাজেই করতো। এই মনস্টার কিন্তু এর বাড়িতেও খুব অত্যাচার চালাতো। যে মেয়েটিকেও বিয়ে করে নিয়ে এসেছিলো পরের দিকে, তার উপর প্রচুর টর্চার করতো। একটা এডুকেটেড মেয়ে, হ্যাঁ, এত মিষ্টি দেখতে, একটা ভালো বাড়ির মেয়ে, কিছু করা ছিল না তার, সে সমর্পণ করা ছাড়া নিজেকে। কেননা ও যদি কোনো প্রতিবাদ করে তাহলে ওর বাড়ির যে আরও ভাই বোন আছে তারা আর কেউ বেঁচে থাকবে না। অনেকের অনেক মজবুরি থাকে জানেন তো, অনেক কিছু মেনে নেওয়ার পক্ষে। বলে না যে এত খেত, যত মাছওয়ালা সবজিওয়ালা যত যাদের কাছ থেকে, কোনোদিন টাকা পয়সা দিয়ে কিছু কিনতো না। মাংসর দোকান থেকে মাংস নিয়ে আসতো, টাকা দিত না। মাছের দোকান থেকে, এগুলো সব ওর তোলা, ওর সংসার চলতো এইভাবে। এবং সব থেকে ভালো জিনিসটা ওকে দিয়ে দিতে হবে। পয়সা কিসের পয়সা? পয়সা চাইছো কেন? আমরা হিন্দি সিনেমায় যেরকম দেখি ওই রকম, জানেন। আজকে সে আর বেঁচে নেই। পরে যখন ডায়ালিসিস করে করে সে আর ভালো হলো না, তখন শুনেছি সে সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়েই লাস্ট টাইম গলায় দড়ি দিয়েই মরেছে। 4 বার দিয়ে পারেনি, 5 বারের বার সে আত্মহত্যা করেছে। আমি স্থান এবং লোকজনের নাম এই জন্য বললাম না, তার মেয়েরা এখনও সবাই আছে, তাদের সামাজিকভাবে তারা যাতে কোনোভাবে বিপন্নতা বোধ না করে সেই জন্য নাম প্রকাশ আমি করলাম না। আর তাদের তো কোনো দোষ নেই, তারা তো নিরপরাধ এবং তারা সবাই খুব স্বাভাবিক জীবনযাপনই করে। এই দস্যুর হাত থেকে তারাও বেঁচেছে। অনেক সময় জানেন, পরিবারের কোনো দস্যু তার পরিবারের অন্যান্য লোকরাও চায় না। ভগবান মানেনি কখনো, কিন্তু ভগবানের হাতেই জব্দ হয়েছে। তাই আশা রাখবেন বন্ধুরা, মনস্টাররা কখনো জিতবে না। মনস্টাররা ভগবানের হাতে জব্দ হবেই হবে, এর কোনো অন্যথা নেই। প্রকৃতি ছাড়বেই না। মনস্টারের গল্প এখানেই শেষ করছি। আবার অন্য কোনো একটা কাহিনী নিয়ে আবার আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি।